আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন ভাইয়া? হ্যালো। হ্যাঁ, ভালো আছেন তানজির ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। কথা ক্লিয়ার শোনা যায়? জি, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে আমাদের রুটিনে হচ্ছে অবলিক দিয়ে দুইটা সাবজেক্ট আছে। একটা হচ্ছে মৌলিক ব্যবস্থাপনা অথবা মানব সম্পদ ব্যবস্থাপনা, তাই তো? জি জি আচ্ছা, এখন মৌলিক ব্যবস্থাপনা অলরেডি দশম ব্যাচ এবং নবম ব্যাচের ভাই বোনদের নিয়ে, নবম ব্যাচের ভাই বোনদের নিয়ে মৌলিক ব্যবস্থাপনা অনেকবার শেষ হয়েছে। আর দশম ব্যাচের ভাই বোনদের নিয়ে মৌলিক ব্যবস্থাপনা একবার ফুল শেষ হয়েছে। 13টা ক্লাস করছি, পরে সাপ্লিমেন্টারি হিসাবে আমরা আরো 9টা ক্লাস করছি, ঠিক আছে? এই জি সমস্ত ভিডিওগুলো আমার কাছে আছে। যদি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখেন তাহলে জি ওখানেই কিন্তু আমরা মানে নবম এবং দশম উভয় ব্যাচের জন্য কোর্স শেষ করছি, ঠিক আছে? জি জি তো দিলে ভালো হয় শুক্রবারে আর কি। মৌলিক হ্যাঁ, নিবেন। শুক্রবারে মৌলিক এবং মানব সম্পদ দুইটার যে কোনো একটা করাবো। আমরা দুইটা কেন রাখছি? কারণ হচ্ছে জি এই দুইটা সাবজেক্ট মোটামুটি আমরা মৌলিক ব্যবস্থাপনা যেহেতু শেষ, কাজেই ওটা ভিডিওগুলো দেখলে হবে। পাশাপাশি আমরা এখন মানব সম্পদ ব্যবস্থাপনাটা শুক্রবারে পড়তে পারবে, ঠিক আছে? আর জি বাকি তিনটা সাবজেক্ট একটু যেহেতু টেকনিক্যাল, এই জন্য আমরা শুক্রবার বাদ দিয়ে রাখছি। আর শুক্রবার অনেকে থাকতে পারবেন না, কারণ শুক্রবারটা হচ্ছে অনেকের ভার্সিটিতে নিজ নিজ ক্যাম্পাসে ক্লাস থাকতে পারে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে কোনোদিন আমরা শুক্রবারে আমি ক্লাস নিচ্ছি না, এরকম হতে পারে। ঠিক আছে, জি এই জন্য আমরা এই দুটা সাবজেক্ট রাখছি। যাই হোক, আজকে মানব সম্পদ ব্যবস্থাপনা পড়বো। দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রথম সাবজেক্ট হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচিতি। এখানে সাজেশনে কি কি আছে আমরা সবই পড়বো। আপনারা সাজেশন বইয়ের থেকে, পরীক্ষার নিজ নিজ সাজেশন বইয়ের থেকে দেখে নেবেন, ঠিক আছে? কিন্তু আমরা ক্লাসে মোটামুটি সবই পড়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রথম যে মৌলিক প্রশ্নটা আমরা পড়বো সেটা হলো মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা। এটা যে কোনো ব্যাচে আসতে পারে। এক ব্যাচে মানে অষ্টম ব্যাচে আসতে বিধায় নবম ব্যাচেটা আসবে না তা না, আসতে পারে। এই প্রশ্নটা রিপিট হতে পারে, যেহেতু একটা মৌলিক প্রশ্ন, ঠিক আছে? তা আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার যে মৌলিক সংজ্ঞাটা এখানে আমরা কিভাবে আছে একটু দেখি। দেখেন, 4টা প্যারাগ্রাফ আছে। আপনি 4টা প্যারাগ্রাফই আপনাকে দিতে হবে না, তবে রিকি ডব্লিউ গ্রিফিন, ওনার সংজ্ঞাটা, উনি জনপ্রিয় একজন লেখক। ওনার সংজ্ঞাটা পণ্ডিত, ওনার সংজ্ঞাটা যদি দেন ভালো হবে, ঠিক আছে? এরপরে এই বাক্যটাও আপনার বুঝতে অসুবিধা হবে না, এই দুইটা বাক্য, ঠিক আছে? আর ভূমিকার বাক্য এটা আমরা একটু প্রথম থেকে পড়ি। সার্বজনীন মৌলিক ব্যবস্থাপনার মানে মৌলিক যে ব্যবস্থাপনার যে মৌলিক বিষয়গুলো, তার মধ্যে যে সকল অংশ রয়েছে তাদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহৃত অংশ হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। গুরুত্বপূর্ণ ও ব্যবহৃত মানে কি? মানব সম্পদ ব্যবস্থাপনা অবশ্যই প্রতিটা প্রতিষ্ঠানে এটা এই বিভাগটা আছে, এবং কোনো প্রতিষ্ঠানে মানব সম্পদ ডিপার্টমেন্ট যদি নাও থাকে তারপরেও সেখানে মানব সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ হয়, কারণ কর্মী মানেই তো মানব সম্পদ, ঠিক না? তো এই জন্য এটাকে বলা হয়েছে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহৃত অংশ, ঠিক আছে? ব্যবস্থাপনার যে অংশ দ্বারা প্রতিষ্ঠানের কর্মরত মানবীয় উপাদান, মেশিন না, কাঁচামাল না, যে অংশ দ্বারা প্রতিষ্ঠানের কর্মরত মানবীয় উপাদান সংক্রান্ত প্রশাসন পরিচালনা করা হয় তাই মানব সম্পদ ব্যবস্থাপনা নামে পরিচিত। আপনি যদি চান প্রথম 3টা প্যারাগ্রাফ দিবেন তাহলে দিতে পারেন, নিচেরটা আপনার না দিলেও চলবে। দেখেন, প্রথম প্যারাগ্রাফটা কি ছিল? দুইটা বাক্য আছে এখানে। সার্বজনীন মৌলিক ব্যবস্থাপনার যে সকল অংশ রয়েছে তাদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবহৃত অংশ হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার যে অংশ দ্বারা, কথা বুঝতে পারছেন, প্রতিষ্ঠানের কর্মরত মানবীয় উপাদান সংক্রান্ত প্রশাসন পরিচালনা করা হয় তাই মানব সম্পদ ব্যবস্থাপনা। দুইটা বাক্য, আপনি আশা করি দুইটা বাক্য আপনার আপনি লিখতে পারবেন, বলতে পারবেন। দ্বিতীয় বাক্যটা খুব ইন্টারেস্টিং, দেখেন।
এটা আপনার গল্পের মতো, আপনার এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। পূর্বে মানব সম্পদ ব্যবস্থাপনাকে কি নামে ডাকা হতো জানেন? বলা হতো কর্মী ব্যবস্থাপনা বা পার্সোনাল ম্যানেজমেন্ট। আবার এটাকে ডাকা হতো শ্রম ব্যবস্থাপনা বা লেবার ম্যানেজমেন্ট। আবার ডাকা হতো কর্মী প্রশাসন বা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন। আবার এটাকে শিল্প ব্যবস্থাপনাও বলা হতো, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। মানে যেহেতু পূর্বের মানব সম্পদ শ্রমিক ছিলেন, শ্রমিক হিসাবে বিবেচনা করা হতো, তাদেরকে সম্পদ হিসেবে বিবেচনা করা হতো না, কাজেই তাদের শিল্পের একটা উপাদান হিসেবে ধরে শিল্প ব্যবস্থাপনা বলা হতো সেই অংশটুকুকে, বা পুরোটাকেই শিল্প ব্যবস্থাপনা বলা হতো, তার মধ্যে মানব সম্পদও পড়তেন। তাহলে আমরা দ্বিতীয় বাক্যটা, প্যারাগ্রাফটা, এটা আপনার জাস্ট কয়েকটা শব্দ মুখস্থ করলে দ্বিতীয় প্যারাগ্রাফ হয়ে গেল। পূর্বে মানব সম্পদ ব্যবস্থাপনাকে কর্মী ব্যবস্থাপনা, শ্রম ব্যবস্থাপনা, কর্মী প্রশাসন বা শিল্প ব্যবস্থাপনা নামে ডাকা হতো। 4টা জিনিস, 2টা প্যারাগ্রাফ হয়ে গেল। এখন আছে একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। যদি আপনি এটা বাংলায় লিখতে পারেন, ইনভার্টেড কমা দিয়ে বাংলায় যা আছে লিখলেন। যদি ইংরেজিতে মুখস্থ হয়ে যায়, এটা মুখস্থ করে ফেলান, ইংরেজিতে লিখে দিবেন, বাংলা অংশ লিখতে হবে না আপনাকে। R.W. গ্রিফিনের মতে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য সেট অফ অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস directed at attracting, developing and maintaining in effective workforce. অর্থ কি? মানব সম্পদ ব্যবস্থাপনা হলো পরস্পর সম্পর্কযুক্ত কতিপয় সাংগঠনিক কাজ, সেট অফ অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস, যা কি করে দেখেন? কার্যকর কর্মী দল আকর্ষণ করে, 3টা জিনিস করে, কর্মীদের উন্নয়ন করে এবং কর্মীদের সংরক্ষণ মানে ধরে রাখার ব্যবস্থা করে, এই 3টার সাথে জড়িত। যা কি করে দেখেন? অ্যাট্রাক্টিং, ডেভেলপিং এন্ড মেইনটেইনিং ইন ইফেক্টিভ ওয়ার্কফোর্স, কার্যকর কর্মী দল, ওয়ার্কফোর্স, এদেরকে কি করে? আকর্ষণ করে, উন্নয়ন করে এবং তাদের ধরে রাখার ব্যবস্থা করে মানে সংরক্ষণ করে। তার মানে R.W. গ্রিফিনের সংজ্ঞাটা আমরা বাংলা ইংরেজি মিলেই যদি বুঝি এবং ইংরেজিটা যদি মুখস্থ করে ফেলাই, লিখে দিতে পারলে আপনি 3-এ 3 পেয়ে যাবেন প্রশ্নটা। ঠিক আছে? তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে, এইটাই প্রথম 3 প্যারাগ্রাফটা আমি আপনাদের বলে দিলাম। আপনারা আশা করি এখনই মুখস্থ বলতে পারবেন যারা শুনলেন প্রথম থেকে। ঠিক আছে? লাস্টের যে প্যারাগ্রাফটা আছে, যেহেতু 4টা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে, আপনি বাদ দেন, কিন্তু লাস্টের প্যারাগ্রাফটা সময় থাকলে আমি আমি দিব, লিখবো, এই আশাতেই লাস্টের প্যারাগ্রাফটা আমি দিছিলাম এখানে। আমি আপনাদের জন্য কমাই দিলাম, 3টা প্যারাগ্রাফ দেন। আচ্ছা, এবার আমরা আর কি প্রশ্ন করতে পারি? তানজির ভাই, আমি যদি এখন আপনাকে বলি যে পরিসংখ্যানে আমরা কি কি পড়ছি, মানে আমি এই যে আমাদের যে আবার যে ক্লাস শুরু হলো প্রায় 1 সপ্তাহ যাবত, তারপরে ইসে কি পড়ছি, অন্যান্য সাবজেক্টে আমরা কতদূর কোন কোন প্রশ্ন পড়ছি, আপনি কিন্তু স্পেশাল অবশ্যই। টিক মার্ক জি দিয়ে জি এগুলো অবশ্যই আমি কিন্তু বলতে মনে পারবো। রাখবেন। জি জি আচ্ছা ঠিক ভাই, আছে, আমি আপনাকে আপডেট দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, তাহলে আমাদের ভালো হবে, এটা এটা আপনি মনে রাখবেন। জি তাহলে এখন আমরা আর কি পড়তে পারি সেটা একটু দেখি। আপনারা এখানে সবাই কি 10ম ব্যাচের? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে 10ম ব্যাচের। জি জি তাহলে আমরা আমি আপনাদের জন্য ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন পড়াই। ঠিক আছে? সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা আপনারা পেয়ে যেতে পারেন। আমি চলে যাচ্ছি, আমি কিন্তু এই অধ্যায়ের সব পড়াবো। ঠিক আছে? আপনি বলে মনে করাই দিবেন কোনটা পড়াইছে, কোনগুলো বাকি আছে। এবার দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। এখানে 8টা পার্থক্য আছে। যেহেতু 8 মার্কে যদি আসে, তাহলে আপনি 8টা তো লিখতে হবে আপনাকে। 8 মার্কে যদি আসে, আর যদি 5-এ আসে আপনি 5-6টা দিবেন, 3-এ আসলেও 5-6টা দিবেন। ঠিক আছে? এখন আমরা এই পার্থক্যটা একটু যদি পড়ি, এটা আপনাদের আসবে ইনশাআল্লাহ 10ম ব্যাচ। আর 9ম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনা এইচআরএম এবং কর্মী ব্যবস্থাপনা উভয়ই প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনার সাথে সম্পর্কিত হলেও ভূমিকা, এটা কিন্তু ভূমিকা পার্থক্য আসলে আপনি লিখে দিবেন না যে নিচে মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মী ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখা হলো, এতটুকু লিখবেন না, আপনি একটা ভূমিকা দিবেন। তো এখানে ভূমিকাটা কি দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী ব্যবস্থাপনা উভয়ই
প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনার সাথে সম্পর্কিত হলেও, মানে যে প্রতিষ্ঠান মানব সম্পদ ব্যবস্থাপনা ডাকে, যে প্রতিষ্ঠান কর্মী ব্যবস্থাপনা বলে, তারা উভয়ই প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনার সাথে সম্পর্কিত। তবে তাদের কার্যক্রম, লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য আছে। আপনি পার্থক্য লেখার আগেই সুন্দর একটা ভূমিকা দিয়ে দিলেন। এবার মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। আপনাকে পার্থক্যটা ছকাকারে যদি লেখেন তাহলে সুবিধা হবে। একটা পার্থক্য ছকাকারে লিখলে আপনার খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টা লাগবে না লিখতে। আর যদি আপনি এটাকে ছক না লিখে প্যারাগ্রাফ আকারে লিখেন পার্থক্যটা, প্রত্যেকটা প্যারাগ্রাফের পার্থক্যের দুটো অংশ দিয়ে লেখেন, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, এই জন্য সমস্ত পার্থক্য ছকাকারে লেখার চেষ্টা করবেন। স্যার দেখে হয়ে গেলে আপনাকে বেশি বেশি মার্কস দিয়ে চলে যাবেন। এখন দেখেন পার্থক্যের ক্ষেত্র, এই 8টা হিন্টস আপনাকে মুখস্থ করতে হবে। দেখেন, ধারণা মানে সংজ্ঞা দিলেন। প্রথম কথা হচ্ছে, এটি কৌশলগতভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কর্মীদের সম্পদ হিসাবে ব্যবহারের উপর গুরুত্ব দেয়। মানব সম্পদ তার মানে হলো মানব সম্পদ প্রতিষ্ঠান কর্মীদের সম্পদ হিসেবে বিবেচনা করতেছে। তাহলে এখানে আপনি কি লিখবেন? এটি কৌশলগতভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের সম্পদ হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব দেয়। আর এটি কি করে? এটার বিপরীত। এখানে বলে দিবেন না ভাই আমরা কিন্তু ছোটবেলায় লিখছি যে এটা ভালো এটা মন্দ, এটা দিন ওটা রাত, এভাবে বিপরীত কথা লেখা যাবে না। পার্থক্য মানে যে এটা ভালো হইলে ওইটা মন্দ দিলে পার্থক্য হয়ে যাবে তা কিন্তু না। ঠিক আছে, বড় ক্লাসের এই পার্থক্য কিন্তু ওরকম না। এখানে আপনি লিখছেন যে কর্মীদের সম্পদ হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব দেয়, আর এইখানে কিন্তু বলবেন না আপনি যে সম্পদ হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব দেয় না, তাহলে কিন্তু সস্তা হয়ে গেল বিষয়টা। এই পাশে আপনি বলবেন এটি মূলত কর্মীদের বেতন, শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেয়। এটা তাদের সম্পদ হিসেবে বিবেচনা করে। সম্পদ হিসেবে যখন বিবেচনা করে কর্মীদের, তখন শুধুমাত্র বেতন, শৃঙ্খলা এবং প্রশাসনিক আসলো কি গেল, ছুটি নিল কি নিল না, এইগুলো দেখে না। শুধু প্রতিষ্ঠান কি করে, তার বিনোদনের ব্যবস্থা পর্যন্ত করে, তার সন্তানদের নিয়ে মাসিক বাৎসরিক বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন পর্যন্ত করে। কথা কি বুঝাইতে পারছি? মানে সম্পদ হিসেবে বিবেচনা করলে তার ছুটি পর্যন্ত দেয়। সে মানে অনেকদিন অ্যাবসেন্ট করলে সে খারাপ হইলেও তাকে ছাঁটাই করে না, কারণ সে সম্পদ, তাকে ধরে রাখার, ভালো করার চেষ্টা করে। আর কর্মী হলে, আপনি যদি কর্মী ব্যবস্থাপনা থাকে আপনার প্রতিষ্ঠানে, আপনি আজকে আসলেন না, কালকে আপনি বাদ। ঠিক আছে, তাহলে আপনি বুঝলেন এ এ এ পাস ও পাস মিলে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এবার দেখেন লক্ষ্য এবং উদ্দেশ্য এটা কি? কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মপ্রেরণা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য অর্জন। মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি বলেন তো? 3টা জিনিস। কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে, কর্মপ্রেরণা বাড়ায় এবং প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য, মানে কি ওর দক্ষতা বাড়াচ্ছে, কর্মপ্রেরণা বাড়াচ্ছে। কেন? প্রতিষ্ঠান বেশি মুনাফা অর্জন করবে। আজকে ওকে ট্রেনিং দিচ্ছে, আপনাকে ট্রেনিং দিচ্ছে, আপনাকে কি অনেক টাকা খরচ করতেছে আপনি দেখতেছেন, কিন্তু আপনাকে দিয়ে অনেক কিছু নিয়ে নেবে। এই জন্য আপনাকে কৌশলগত ভাবে সে আপনাকে লক্ষ্য হিসাবে আপনাকে ধরে রাখছে। আচ্ছা, আর এই পাশে কি লিখবেন? কর্মীদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং শৃঙ্খলা রাখার। আপনি প্রতিদিন আসলেন, প্রোডাকশন দিলেন, আপনি চলে গেলেন, শৃঙ্খলা রক্ষা করলেন, রক্ষা করলো প্রতিষ্ঠান। এটাই হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিক আছে। আচ্ছা, এবার দুইটা হলো, আপনাকে মনে রাখতে হবে। প্রথমটা ছিল ধারণা, দ্বিতীয়টা লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা। এবার 3 নম্বরে কি আছে দেখেন। এইভাবে পার্থক্য আকারে লিখবেন। হ্যাঁ, বইতে পার্থক্য আকারে অনেক পার্থক্য, কিন্তু বইতে এইভাবে ছকাকারে নাই, আপনাকে ছকাকারে শিখতে হবে। আচ্ছা, জয়া দেবনাথ আপা, আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস হচ্ছে, সেকেন্ড সেমিস্টারের ক্লাস হবে হচ্ছে জাস্ট 9:30 ইনশাল্লাহ, আপনি থাকবেন। আচ্ছা, এবার দেখেন দৃষ্টিভঙ্গি। কর্মীদের কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করে, মানে মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীদের সম্পদ হিসেবে দেখে। ওর চোখ হচ্ছে কি আপনাকে সম্পদ হিসেবে বিবেচনা করে। আর কর্মী ব্যবস্থাপনায় কর্মীদের সম্পদ হিসেবে বিবেচনা করে না, উৎপাদনশীলতার অংশ। মানে হলো আপনি যেমন একটা মেশিন, যেমন একটা একটা অংশ, একটা ইউনিট বা একটা উপাদান, আপনিও প্রতিষ্ঠানের একটা উপাদান, উৎপাদনশীলতার একটা অংশ। আপনি জাস্ট একটা উৎপাদনশীলতার একটা অংশ। তাহলে 1, 2, 3, প্রথম 3টা কি বলছে একটু আবার মনে মনে রিভিউ করেন। আচ্ছা, পরের 3টা আমরা পড়ি। দেখেন, নিয়োগ ও প্রশিক্ষণ। প্রথম 3টা হলো ধারণা অথবা সংজ্ঞা, লক্ষ্য উদ্দেশ্য,
দৃষ্টিভঙ্গি। আপনি মনে রাখেন, ধারণা, সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি, শেষ। পরের তিনটা হচ্ছে আপনাকে নিয়োগ দিবে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে নিয়োগ দেওয়ার পরে আপনার ভূমিকা কি হবে। প্রতিষ্ঠান সবকিছু দেখবে, তা তো না, আপনারও তো একটা প্রতিষ্ঠানের প্রতি ভূমিকা আছে, সেটা কি? তাহলে 4 এবং 5টা কি? নিয়োগ ও প্রশিক্ষণ। 5 নাম্বার হচ্ছে কর্মীদের ভূমিকা। দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনা যে প্রতিষ্ঠান আছে সেখানে দক্ষ জনবল নিয়োগ দেয়, দেওয়ার পরে তারপরে আবার তাদের প্রশিক্ষণ দেয়, তাদের উন্নয়নের উপর জোর দেয়, তাদের সমস্ত শিক্ষা গবেষণার উপর জোর দেয়, দফায় দফায় ট্রেনিং, হ্যাঁ, বিভিন্ন ধরনের দিচ্ছে প্রতিদিন তাদেরকে, কিন্তু বিভিন্ন শিক্ষা দিচ্ছে। 10 মিনিট 15 মিনিট শিফট ব্রিফিং এর মাধ্যমে তাদেরকে বিভিন্ন জিনিস শেখানো হচ্ছে, হেলথ অ্যান্ড সেফটি থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, এরপরে আর কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে কি করে? কেবল কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের সাধারণ দিকগুলো দেখে। মানে আপনাকে উৎপাদনে দিল, আপনি মেশিনটা কিভাবে চালাবেন জাস্ট অতটুকু। আপনি রাস্তায় কিভাবে সাবধানে বাড়িতে যাবেন, কিভাবে সাবধানে আবার অফিস আসবেন, এই জিনিসটা কিন্তু আপনাকে বলবে না। ঠিক আছে, গেট থেকে বের হয়ে গেলে আপনার কোনো দায়িত্ব তারা নিচ্ছে না। আর সেই ধরনের ট্রেনিং আপনার ট্রেনিং এর মধ্যে থাকবে না, একটা লাইনও থাকবে না কর্মী ব্যবস্থাপনায়। আর মানব সম্পদ ব্যবস্থাপনায় আপনার মানে জীবনের সমস্ত হেলথ অ্যান্ড সেফটির বিষয়ে তারা শিক্ষা দিবে, তারা ট্রেনিং এ অনেক কিছু রাখবে যেটা আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে। তাহলে নিয়োগ এবং প্রশিক্ষণের দুইটা পার্থক্য বুঝলেন। এবার আছে কর্মীদের ভূমিকা। দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মীরা কি ভূমিকা পালন করে বলেন তো? নিজেরা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটা অংশীদার হিসাবে নিজেদেরকে বিবেচনা করে, উন্নয়নের অংশীদার। বুঝতে পারছেন? প্রতিষ্ঠানের যত উৎপাদন হবে, যত মুনাফা হবে, যত উন্নয়ন হবে, সবকিছুর অংশীদার আপনি। আর কর্মী ব্যবস্থাপনায় আপনি জাস্ট বেতন নিলেন, মৌলিক সুযোগ সুবিধা আপনাকে দিল, আপনি প্রতিষ্ঠানের বাড়ছে, মুনাফা বাড়ছে, আপনাকে বেতন বেশি দিবে, এটাই আপনার প্রত্যাশা। আপনি উন্নয়নের একটা, এই জন্য আপনি উৎপাদনশীলতার একটা ইউনিট হিসাবে আপনি নিজেকে দেখবেন। ঠিক আছে, আপনি জাস্ট উৎপাদন দিবেন, আপনাকে উৎপাদনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান বেতন দিবে, এটাই আপনি চিন্তা করবেন কর্মী ব্যবস্থাপনায়। আচ্ছা, এবার 6, 7, 8 কি আছে দেখেন। 6, 7, 6 কর্মপ্রেরণা এবং সন্তুষ্টি। যে কোনো প্রতিষ্ঠানে কাজের সন্তুষ্টি, কর্মপ্রেরণা একটা গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে, যেহেতু গুরুত্বপূর্ণ দিক, তো মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি হয় জানেন? কর্মীদের সন্তুষ্টি, কর্মপরিবেশ, উন্নয়ন, প্রণোদনা, সবকিছুর দিকে প্রতিষ্ঠান মনোযোগ দেয়। আর কর্মী ব্যবস্থাপনায় কি করে? ওই যে বেতন ভাতা, মৌলিক অন্যান্য সুযোগ সুবিধা দিল, এটাই মূল কথা। ঠিক আছে, এখানে আপনার সন্তুষ্টি, কর্মপরিবেশ, আপনাকে প্রণোদনা, বিভিন্ন সুযোগ সুবিধা, গিফট, এই সব বিষয়, বেতন বৃদ্ধি, হ্যাঁ, এই সব সুযোগ সুবিধা আপনাকে দিবে না। আপনার বেতনটা দিলে অন্যান্য মৌলিক সুবিধা, যেটা না দিলেই নয়, ছুটি, 2টা বোনাস, হ্যাঁ, এগুলো দিবে। আর আর কৌশলগত পরিকল্পনাটা কি? 8, 7 এবং 8টা দেখেন। কৌশলগত পরিকল্পনা, প্রতিষ্ঠান আপনাকে দিয়ে মানব সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য, আমি একটু বলছি যে প্রতিষ্ঠান আপনাকে দিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী মুনাফা অর্জন, লক্ষ্য অর্জনের জন্য আপনাকে সম্পদ হিসেবেও দেখতেছে। কারণ আপনি সম্পদ হিসেবে আপনাকে দেখলে প্রতিষ্ঠান আপনার মাধ্যমে অনেক ইনকাম করতে পারবে। আর কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে কি হয়? কেবল কর্মচারীদের দৈনন্দিন পরিচালনার উপর গুরুত্ব দেয়, সম্পদ না আপনি, হ্যাঁ, আপনাকে দিয়ে তেমন কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য নাই। দৈনন্দিন, এই পাশে হচ্ছে দৈনন্দিন লক্ষ্য, আর এই পাশে দীর্ঘমেয়াদী লক্ষ্য। আপনি উৎপাদন দিলেন, বিকালে চলে গেলেন, এটা। আইনি এবং নৈতিক দায়িত্ব দেখেন, আপনাকে কাজে নিয়োগ করলো, নিয়োগ করা কিন্তু শেষ না, এখানে কিন্তু আইন এবং নৈতিকতা দুটা জিনিস থাকে। শ্রম আইন, নৈতিকতা, আপনাকে আজকে ঢুকেছে কালকে বার করে দিবে না। কর্মসংস্কৃতি, একটা কালচার থাকবে প্রতিষ্ঠানের কাজের। বহুমুখিতা মানে কি? এখানে বিভিন্ন ধরনের বিষয় থাকবে, শুধু কাজ করলেন চলে গেলেন এটা না, অনেক ধরনের বিষয় থাকবে এখানে। ঠিক আছে, প্রতিষ্ঠান এবং কর্মীর উভয়ের মঙ্গলের জন্য, উভয়ের কল্যাণের জন্য সেই বহুমুখিতা, এই সব কিছু মানব সম্পদ ব্যবস্থাপনায় থাকবে। আর কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে কি হয় জানেন? শ্রম আইনটা না দেখলে হয় না, তাই দেখে। আর কর্মীদের অধিকার, হ্যাঁ, বেতন ভাতায় বেতন পাওয়াটা অধিকার, বেতন দিয়ে দিবে, এইটাই দেখে। আপনার নৈতিকতা দেখলো না, কর্মসংস্কৃতিও সেখানে নাই, বহুমুখিতাও নাই। শ্রম আইন এবং কর্মীদের মৌলিক অধিকার যেটা না দেখলে আপনি আন্দোলন করবেন, সেটা দেখে। তাহলে এপাশ ওপাশ মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী ব্যবস্থাপনার পার্থক্যটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এবার একটা উপসংহার দিবেন, উপসংহারটা আপনারা নিজের থেকে এখান থেকে পড়ে নিয়েন। আমি মূল অংশটা তো আপনাদের আমি পড়াই দিছি। ঠিক আছে, উপসংহারটা এখান থেকে পড়বেন, এখানে খুব সুন্দর করে উপসংহার দেওয়া আছে। তো আমরা 2টা প্রশ্ন পড়লাম। এই সময়ের কারণে যদি আমরা উপসংহারটা যে না দিতে পারি, সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে না এরকম কোনো কথা নাই। শুনেন,
ওপেন ইউনিভার্সিটিতে বয়স্ক ভাই বোনেরা অনেক সময়, আমি আগে ক্লাসে বলছিলাম যে এই যে মনে করেন যে কি বলবো, মানে জায়গা রাখি প্রশ্নের উত্তর লিখবে, পরে দেখে ওই জায়গাটার ভরাট করার সময় পায় না, ওইভাবে রেখে চলে যায়। আবার হচ্ছে এক লাইন লিখছে, সংজ্ঞাটা লিখছে, বাকিটুক লেখে নাই, অথবা পয়েন্টস গুলো শুধু দিয়ে দিছে, এইভাবে রেখে চলে যাইতে হচ্ছে। অনেকেই চলে যাচ্ছে পরীক্ষার ফলে দেয়া, তো তারা তো 2-1 হয়তো পায়, কিন্তু আপনি যদি ভালো পাইতে চান অবশ্যই আপনাকে একটু উপসংহার দিতে হবে, কিন্তু আপনার যদি সময়ে না কুলায় তখন আপনি কি করবেন? এই জন্য শুরু থেকে প্রশ্নের কাঠামোটা আপনাকে নোট করতে হবে, প্রশ্নটার একটা কাঠামো তৈরি করতে হবে। প্রশ্নটা বইতে আছে এলোমেলো ভাবে, অনেক বড় করে আছে, ওইভাবে যদি পড়ে যান তখন আপনি কাঠামো ঠিক খুঁজে পাবেন না, আপনি সময়ের সাথে পারবেন না। এই জন্য আপনাকে, এই জন্য ভালো ছাত্ররা সবসময় যেন নোট করে পড়ে, অথবা মানে নিজের একটা কাঠামো বানায় প্রশ্নের উত্তরের। ঠিক আছে, সেই কাঠামোটা তৈরি করবেন, আপনি কাঠামো বারবার পড়বেন, ওই কাঠামো অনুযায়ী দিয়ে আসবেন। ঠিক আছে, উপসংহার থাকবে, অন্তত 2টা বাক্যে উপসংহার দেন, তা না পারলে একটা বাক্যে উপসংহার দেন। উপসংহার একটা প্রশ্নের সৌন্দর্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে 2টা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পড়লাম। আচ্ছা, এবার দেখেন, এবার নবম ব্যাচের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়াবো, তার মধ্য দিয়ে আমাদের সময় হয়ে যাবে। কোনটা কোনটা পড়াচ্ছি সেটা আমরা, আপনি বললে, তানজির ভাই বললে আমরা পরে আবার বাকি প্রশ্নগুলো আবার পড়াবো, সমস্যা নেই। আর একটা অ্যানাউন্সমেন্ট বোধহয় আমাদের একজন অ্যাডমিন দিবে, আপনারা সেটা মনোযোগ দিয়ে পড়বেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি, সেটা মেসেজ দিয়ে জানাই দিব। সেটা হলো ওই এমবিএ বাংলা প্রোগ্রামের যত জটিল এবং মানে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, যেমন পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তারপরে বিজনেস রিসার্চ, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো অনেকের সমস্যা হয়, এই বিষয়গুলোর উপরে আমরা স্পেশাল টিচিং প্ল্যাটফর্ম করতেছি। ঠিক আছে, সেখানে যারা ইরেগুলার তারা থাকতে পারবেন না, যারা রেগুলার তারা থাকতে পারবেন, এবং প্রতিদিন থাকতে হবে। ঠিক আছে, তা না হলে এই যে আমি বাইরে ছিলাম, আমি চলে আসলাম আপনাদের জন্য, আমি বসলাম, আপনারা কয়েকজন আসলেন আসলেন না, একটু পরে আমাকে মেসেজ দিলেন, ভাই ক্লাসটা কি হয়ে গেছে, ভিডিওটা দেন। আমি তো বাড়িতে আসছি, আজকে 1 সপ্তাহ যাবত ভিডিও দিতে পারি না, আপনি তো এখনই আমার কাছে ভিডিও চাইবেন, প্রত্যাশা করতেছেন ভাইয়া ভিডিওটা দেন। কিন্তু আপনার একটু কষ্ট করে, আমি যেহেতু বাইরে থেকে চলে আসলাম, টেবিলে বসলাম, ল্যাপটপ চালু করলাম, আপনি কেন বসতে পারলেন না? সপ্তাহে 3টা দিন 45 মিনিট করে বসলে আপনার কি লস হচ্ছে? আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে পরীক্ষার 1 মাস পরে আমি যেভাবে পরীক্ষা দেব, আমার সাথে ঠিক সমপরিমাণ ভালো পরীক্ষা দিবেন এরকম ভাই বোন কিন্তু কমপক্ষে 100 জন আছেন। তারা পরীক্ষার 1 মাস আগে রুটিন হয়ে গেলে তারা কিন্তু চলে আসবে। কিন্তু আমি বলতেছি, কেন আপনারা তাহলে আগের থেকে সময় বের করতে পারতেছেন না? ঠিক আছে, এটা করতে হবে আপনার ভালোর জন্যই, যেহেতু এই প্ল্যাটফর্মটা আমরা উপকৃত হচ্ছি, আমার নিজের পড়াও হচ্ছে, আপনাদেরও হচ্ছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি খুঁজতেছি, সেটা হচ্ছে এই দেখেন, এই প্রশ্নটা নবম ব্যাচের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্মী ব্যবস্থাপনায় মানব সম্পদ ব্যবস্থাপনা, বক্তব্যের সাথে কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দিন। যদি আপনি বক্তব্যের সাথে একমত হন তাহলে আপনি পক্ষে লিখবেন, একমত না হলে বক্তব্যের বিপক্ষে লিখবেন। ঠিক আছে, এখানে উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলছে, তার মানে আপনি 2টা পয়েন্টের মাধ্যমে আপনি উত্তর দিতে পারেন, আপনি যেভাবে আপনার কাঠামো অনুযায়ী দিবেন। আমি এখানে 6টা পয়েন্টের মাধ্যমে উত্তরটা দিব। দেখেন, কর্মী ব্যবস্থাপনায় মানব সম্পদ ব্যবস্থাপনা বক্তব্যের সাথে কি একমত? আমি এখানে কি লিখছি, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী ব্যবস্থাপনা দুটোই প্রতিষ্ঠানের কর্মীদের সাথে সম্পর্কিত, ঠিক কিনা বলেন? তবে আধুনিক ব্যবস্থাপনায় মানব সম্পদ ব্যবস্থাপনাকে কর্মী ব্যবস্থাপনার একটি, ভালো করে শুনেন কি বলছে এখানে, আধুনিক ব্যবস্থাপনায় মানব সম্পদ ব্যবস্থাপনাকে কর্মী ব্যবস্থাপনার একটি উন্নত রূপ হিসেবে বিবেচনা করা হয়। দেখছেন কথাটা কি? উপরে বলছে মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মী ব্যবস্থাপনা দুটাই প্রতিষ্ঠানের কর্মীদের সাথে সম্পর্কিত, পরে বলছে তবে আধুনিক ব্যবস্থাপনায়, মানে আধুনিক কালে মানব সম্পদ ব্যবস্থাপনাকে কর্মী ব্যবস্থাপনার থেকেও একটা উন্নত রূপ হিসেবে দেখা হয়। এবার আপনি লিখবেন বক্তব্যের সপক্ষে যুক্তি। তার মানে
উপরের এতটুকু আপনাকে দিতে হবে। একটা প্যারাগ্রাফে দেন, এখানে স্পেস না দিলেও চলতো। ঠিক আছে, এই প্রশ্নটা নবম ব্যাচে ইম্পর্টেন্ট, নবম ব্যাচে না আসলে দশম ব্যাচে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, এবার আপনি 6টা প্যারাগ্রাফের মাধ্যমে আপনি ওই বক্তব্যের সপক্ষে কথা বলবেন। 1 নাম্বার কি? ব্যাপ্তির পার্থক্য। মানে হলো ওই দুইটার মধ্যে কি পার্থক্য আছে কর্মী ব্যবস্থা মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে। 2 নম্বর হচ্ছে কর্মীর প্রতি দৃষ্টিভঙ্গি, মানে মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীকে কোন চোখে দেখে আর কর্মী ব্যবস্থাপনা কর্মীকে কোন চোখে দেখে। 3 নম্বর হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীকে কৌশলগতভাবে কোন চোখে দেখে আর কর্মী ব্যবস্থাপনা কর্মীকে কৌশলগতভাবে কোন চোখে দেখে। আমি প্রথম 3টা একটু পড়ি। কর্মী ব্যবস্থাপনা মূলত কর্মীদের নিয়োগ, বেতন প্রদান, শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেয়। অন্যদিকে মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মপন্থা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। এই যে ব্যাপ্তির পার্থক্য আমি যতটুকু খুব দ্রুত পড়ে গেলাম, এই পার্থক্যটা কিন্তু আমরা উপরের পার্থক্য পড়ছি একটু আগে, ওই পার্থক্যের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু বুঝে আসছি। আচ্ছা, কর্মীর প্রতি দৃষ্টিভঙ্গি দেখেন। কর্মী ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান কর্মীদের প্রতিষ্ঠানের একটা অংশ হিসেবে দেখে আর মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের সম্পদ হিসেবে দেখে। দুটা পার্থক্য বুঝতে পারছেন কর্মীর প্রতি দৃষ্টিভঙ্গিটা কি? আচ্ছা, 3 নম্বর আছে কৌশলগত দৃষ্টিভঙ্গি। মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র কর্মচারীদের দৈনন্দিন কাজের উপর কাজের কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ রাখে না। মানে আজকে আসলেন, কাজ করে চলে গেলেন, এটার উপর সীমাবদ্ধ রাখে না, বরং প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য একটা কৌশলগত ভূমিকা পালন করায় আপনাকে দিয়ে। বুঝতে পারছেন? মানে আপনি প্রতিষ্ঠানের এমন ভূমিকা পালন করবেন যে আপনি প্রতিষ্ঠানের শুধু উৎপাদন দিয়ে চলে যেতে হবে 5টা, আপনি আর কিছুই না, তা কিন্তু না। ঠিক আছে, আপনি যেমন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের একটা অংশ, আপনি যত নিম্ন পদের কর্মী হন না কেন, আপনি প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ অংশ। মানব সম্পদ ব্যবস্থাপনা এটাই ভাবে। আচ্ছা, প্রথম 3টা যদি আমাদের হয়ে থাকে, আপনি মুখস্থ করেন হিন্টস গুলো। ব্যাপ্তির পার্থক্য, কর্মীর প্রতি দৃষ্টিভঙ্গি, কৌশলগত দৃষ্টিভঙ্গি। একটা হচ্ছে নরমাল দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে কৌশলগত দৃষ্টিভঙ্গি। এবার পরের 3টা আমরা একটু পড়ি। কর্মী উন্নয়ন ও প্রশিক্ষণ। কর্মী ব্যবস্থাপনা মূলত বর্তমান কাজের দক্ষতা বজায় রাখার জন্য কাজ করে, কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের ভবিষ্যতের জন্য। তাইলে কর্মী উন্নয়ন এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আপনি কিভাবে ওই বক্তব্যের সপক্ষে কথা বলবেন? আপনি লিখবেন যে কর্মী ব্যবস্থাপনা মূলত বর্তমান কাজের দক্ষতা, আজকে আসছে একটা কর্মী, ওদের কাজ মেশিনটা একটু চালানো শিখাই দেই, এইটা কিভাবে প্যাকেজিং করবে শিখাই দেই, এটা না। আর মানব সম্পদ ব্যবস্থাপনা কি করে? আপনাকে ভবিষ্যতের জন্য সম্পদ হিসেবে তৈরি করার জন্য এমন ভাবে প্রশিক্ষণ দেয় যাতে আপনি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ক্রমান্বয়ে আরো বৃদ্ধি করতে পারেন। ঠিক আছে, আপনার দ্বারা প্রতিষ্ঠান যাতে আরো বেশি মুনাফা করতে পারে। আচ্ছা, এবার 5 নম্বর আছে কর্মপ্রেরণা এবং সম্পৃক্ততা। একদিকে আপনার মধ্যে কর্মপ্রেরণা দরকার, আর একটা হচ্ছে আপনাকে সম্পৃক্ততা, মানে আপনার সম্পৃক্ততা যাতে বাড়ে সেটা আপনাকে দেখতে হবে, প্রতিষ্ঠান দেখবে। এখানে কি আছে? মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে উচ্চ প্রেরণা এবং সন্তুষ্টি বজায় রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যেমন কর্ম পরিবেশ উন্নয়ন, পুরস্কার, স্বীকৃতি, কর্মসংস্কৃতির উন্নয়ন, কিন্তু কর্মী ব্যবস্থাপনা সেটা করে না। আইন এবং নৈতিকতা। মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মী ব্যবস্থাপনার মতো শ্রম আইন, কর্মচারীদের অধিকার, এই বিষয়গুলো দেখে। এইগুলো দেখার পাশাপাশি আবার কি করে? নৈতিকতা দেখে, বহুমুখিতা দেখে, কর্মসংস্কৃতি দেখে, আপনার মানসিক উন্নয়নটা হলো কিনা সেটা দেখে, আপনার বেতন দিয়ে আপনার ঠিক মতো চলতে পারতেছেন কিনা, আপনার মধ্যে অসন্তোষ আছে কিনা সেটাও দেখে। যেমন বিদেশি কোম্পানিগুলো কি করে? বেতন নিয়ে কোনো অসন্তোষ তাদের মধ্যে সাধারণত দেখা যায় না, তার মানে তাদের সবকিছু দেখে। আইনি এবং নৈতিকতা সব দিক দিয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা দেখবে, কর্মী ব্যবস্থাপনা পুরোপুরি দেখে না, শুধুমাত্র শ্রম আইনটা দেখে। আর ওই যে বেতন ঠিক মতো না দিলে আপনি আন্দোলন করবেন সেটা দেখে, 2টা বোনাস দিতে হবে এটা দেখে। ঠিক আছে, 4টা বোনাস দেয় না আপনাকে, বুঝাইতে পারছি? তাহলে এখন আপনি এই 6টা বক্তব্যের মাধ্যমে আপনি প্রমাণ করে দিলেন যে মানব সম্পদ ব্যবস্থাপনাই কর্মী ব্যবস্থাপনাই মানব সম্পদ ব্যবস্থাপনা। এই বক্তব্যের সাথে আপনি কি একমত? আপনি কিন্তু এই বক্তব্যটা ডিরেক্টলি একমত হন নাই, আপনি কিন্তু বলছেন যে এই বক্তব্য কিছুটা একমত, তবে আধুনিক ব্যবস্থাপনায় মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মী ব্যবস্থাপনার উন্নত রূপ। আপনি কিন্তু এই বক্তব্যে সরাসরি বলেন নাই যে কর্মী ব্যবস্থাপনা আর মানব সম্পদ ব্যবস্থাপনা এক জিনিস, আমি কিন্তু সেটা বলি নাই। আপনি বললে সেটা একটু ভুল হবে, আপনাকে এইভাবে লিখতে হবে যে কর্মী ব্যবস্থাপনাই মানব সম্পদ ব্যবস্থাপনা, এটা ঠিক আছে কথাটা, কিন্তু আসল কথা হলো কর্মী ব্যবস্থাপনা মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মী ব্যবস্থাপনা থেকে উন্নত একটা রূপ। এটা বলে আপনি এই পার্থক্য দেখাইয়া যখন আপনি উন্নত রূপ প্রমাণ করে দিবেন, তখন আপনি উপসংহারে এসে এই বক্তব্যের সপক্ষে একটু কথা বলবেন। সেটা কি? যদিও কর্মী ব্যবস্থাপনা মানব সম্পদ ব্যবস্থাপনা উভয় কর্মীদের পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ, তবে আধুনিক ব্যবসা এবং প্রতিযোগিতামূলক বাজার বাস্তবতায় মানব সম্পদ ব্যবস্থাপনা একটি উন্নত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ধারণা। তাই বলা যায়, দেখেন
এই উপসংহার এই সব প্রশ্নে এই যে একমত কিনা এই সব প্রশ্নে উপসংহার কিন্তু নিছকই উপসংহার নয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে কি বলছে দেখেন, কর্মী ব্যবস্থাপনা এই মানব সম্পদ ব্যবস্থাপনা। আপনি যদি চান আপনাকে আরো সংক্ষেপ করে সব কেটে দেন, উপসংহার দিয়ে অথবা উপসংহার ছাড়াই এইসব প্রশ্ন উপসংহার শব্দ ইউজ না করে আপনি লিখতে পারেন, তাই বলা যায় কর্মী ব্যবস্থাপনা এই মানব সম্পদ ব্যবস্থাপনা নয়, বরং এটি মানব সম্পদ ব্যবস্থাপনার একটি প্রাথমিক ধাপ। অথবা উপরের বাক্যটা লিখতে পারেন একটা উন্নত রূপ। বুঝাতে পারছি? অস্পষ্টতা থাকলে আমাকে বলবেন। তা 19 বাজে, আমরা 3টা প্রশ্ন পড়ে ফেলছি, ঠিক আছে? আপনাদের আরো উপস্থিতি হবে আশা করি। আপনারা সবাইকে ইনভাইট করবেন, সহপাঠীদের, আপনাদের নিজ নিজ গ্রুপে মেসেজ দিবেন, ঠিক আছে? তো 10ম ব্যাচের ভাই বোনরা পড়াশোনা শুরু করেন, সেশন জট কমায় আনতে পারে। যদি কমায় আনে, ঠিক আছে, তাহলে আপনাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ 9ম ব্যাচের পরীক্ষা ডিসেম্বরের মধ্যে হয়ে গেলে তখন কিন্তু আপনাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হওয়ার জন্য আর কিন্তু কোনো বাধা নাই, ঠিক আছে? আর আপনাদের ক্লাস হবে মাত্র 16টা ক্লাস হবে। 16টা ক্লাস 3 মাসের মধ্যে হয়ে যায়, তাই না? 3-4 মাসের মধ্যে হয়ে যায়। শুক্র 4টা করে হলে 4 মাস লাগে। 4 মাসের মধ্যে যদি পরীক্ষা হয়ে যায়, আপনাদের 4 মাস পরে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে। অ্যাসাইনমেন্ট 1 মাস সময় থাকবে, অ্যাসাইনমেন্টের পরেই কিন্তু আপনাদের পরীক্ষা নিয়ে ফেলতে পারে, ঠিক আছে? আর যদি পরীক্ষা না নেয় তাহলে আপনারা কিন্তু 16টা ক্লাস হয়ে গেলে আপনাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে ভর্তি শুরু হয়ে যাবে। তার মানে ফার্স্ট সেমিস্টারের পড়া যদি আপনি 4 মাসের মধ্যে শেষ না করেন, ক্লাস শুরু হওয়ার যেদিন শুরু হলো, আপনাদের ক্লাস 1 মাস হয়ে গেছে না, শুরু হয়েছে, যেদিন শুরু হলো ওদিন থেকে যদি 4 মাসের মধ্যে আপনি ফার্স্ট সেমিস্টারের বই 5টা শেষ না করেন, তাহলে কি হবে জানেন? সেকেন্ড সেমিস্টারের বই পেয়ে গেলেন, তখন সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট গুলো ফার্স্ট সেমিস্টারের থেকেও আমি বলবো কত গুণ কঠিন, আমি বলি দ্বিগুণ না, 3 গুণ না, 4 গুণ কঠিন। কঠিন না মানে 4 গুণ বেশি জটিল, ঠিক আছে? এখন ওই জটিল সাবজেক্ট গুলো আপনাকে পড়তে হবে আরো বেশি গুরুত্ব দিয়ে। কাজে এই যেখানে পরিসংখ্যান দেখতেছেন, পরিসংখ্যান কিছু না, হিসাব বিজ্ঞানের কাছে পরিসংখ্যান কিছু না, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলের হিসাব বিজ্ঞান, যারা আর্টসের ছাত্র তারা কিন্তু হিসাব বিজ্ঞানে কিন্তু অনেক একটু খারাপ লাগবে, ঠিক আছে? তবে পথ আছে, হিসাব বিজ্ঞান অঙ্ক যারা ভালো পারবেন না আমি তাদেরকে আশা করি পথ দেখাবো। অঙ্ক ছাড়াই তাদের পথ দেখাবো, কোন কোন অধ্যায় পড়বে সবকিছু আমি বলে দিব। ঘাটাঘাটি করতেছি আপনাদের জন্য, আমার জন্য। তো যাই হোক, এই পর্যন্ত কারো কোনো পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রয়োজন হলে, কোনো প্রশ্নের উত্তর না পেলে আমাকে বলবেন, ঠিক আছে? হ্যালো ভাইয়া। সবাইকে অনেক ধন্যবাদ। জি জি বলেন। হ্যালো ভাই, জি আমি তানজিদ ভাই বলতেছিলাম যে বলেন। জি, এই আজকে তো মানব সম্পদ ব্যবস্থাপনা ক্লাস হয়েছে, আর মৌলিক ব্যবস্থাপনা এটা কিভাবে ক্লাস করাবেন ভাইয়া? মৌলিক মানে ব্যবস্থাপনার জি হ্যাঁ, মৌলিক ব্যবস্থাপনার 13টা ক্লাস প্লাস 9টা ক্লাস, মানে মৌলিক ব্যবস্থাপনার কোনো প্রশ্ন বাদ নাই। আপনারা জি জানেন যে 2টা বই নতুন, আমি নতুন পুরাতন 2টা বই কিন্তু 9ম ব্যাচের ভাই বোনদের পড়তে হবে। আমি 2টার সমন্বয়ে সাজেশন বই তৈরি করছি, 2টার সমন্বয়ে গাইড বই তৈরি করছি। আমি ওই গাইড বই এবং সাজেশন বইয়ের যত প্রশ্ন আছে 13টা ক্লাস শেষ করছি, পরে যেগুলো বাদ ছিল বাকি 9টা ক্লাসে শেষ করছি। বুঝতে পারছেন? ওই ভিডিওগুলো আপনাদের কারো লাগলে পার্সোনাল ইনবক্স করে আমার কাছে নিয়ে নিয়ে ওগুলো দেখবেন। তো যেহেতু মৌলিক ব্যবস্থাপনা শেষ হয়েছে, ভিডিও আছে, কাজেই নতুন করে আবার এখন আমার মৌলিক ব্যবস্থাপনা না করি, আমার মনে হয় মানব সম্পদ জি জি ব্যবস্থাপনাটাই করাটা ভালো হবে, জি জি ঠিক ভাই, আছে? এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কিছু না বললে তাহলে রেখে দেই। আচ্ছা ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা 9ম ব্যাচের আছেন তারা 9:30টায় সেকেন্ড সেমিস্টার ক্লাসে থাকতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।